স্বাগত আপনাকে হোক গল্পের অন্ধকার রহস্যে মোড়ানো জগতে। আজকের গল্পে নেই কোনো ভূত, নেই কোনো অতি প্রাকৃত ছায়া, তবে আছে এমন এক ঠান্ডা মাথার খুনি যে খেলছে পুতুল নিয়ে। না, শিশুদের পুতুল নয়, এই পুতুলগুলো তৈরি হচ্ছে রক্তে, কাপড়ে আর মৃত্যুর নিখুঁত বিবরণে। একটা খুন, একটা পুতুল, আর তাতে লেখা তুমি পরের জন। কে বানাচ্ছে এই পুতুল ঘর? কারা সেই পরের জন? গোয়েন্দা অনির্বাণ কি পারবে এই খেলনার নেপথ্যের মুখোশ টানতে, নাকি সেও হয়ে উঠবে একদিন এই খেলার এক পুতুল মাত্র? চলো ডুব দিই আজকের ভয়ঙ্কর রহস্যে। শহরের বাতাস কেমন যেন বদলে গিয়েছিল এই কদিনে। আগে রাত নামলেই যেখানে লোকজন জমে উঠত চা স্টলে, সিনেমা হলের সামনে কিংবা গলির মোড়ে দাঁড়িয়ে হাসাহাসি করত, এখন সেখানে নেমে এসেছে এক ধরনের ভারী নিঃশব্দতা। কেউ তাড়াতাড়ি বাড়ি ফেরে, কেউ জানালার পর্দা নামিয়ে রাখে, আবার কেউ কেউ দরজার ছিটকিনি দুবার টেনে দেখে সব ঠিকঠাক আছে কিনা। কারণ শহরে একজন খুনি এসেছে। না, সে শুধু খুন করে চলে যাচ্ছে না, সে রেখে যাচ্ছে এক একটা ভয়ঙ্কর সংকেত। একটা ছোট পুতুল, প্রতিটি খুনের পরে ঘটনাস্থলে পাওয়া যাচ্ছে একটি করে পুতুল। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়। সেই পুতুলটির পোশাক হুবহু খুন হওয়া ব্যক্তির জামার মতো, মুখাবয়বও প্রায় হুবহু, আর মুখে লেখা থাকে একটা মাত্র বাক্য, তুমি পরের জন। এই বাক্যটি যেন এক ধরনের মনস্তাত্ত্বিক বোমা। পুলিশ প্রথমে ধরেই নিয়েছিল হয়তো কাকতালীয় কোনো বিষয়, কিন্তু যখন তৃতীয় খুনটিও একই প্যাটার্নে ঘটল, একজন শিক্ষিকার গলায় ওড়না পেঁচিয়ে খুন, আর পাশেই বসে থাকা একটি পুতুল যার গলায়ও সেই একই ওড়না, তখন ব্যাপারটা কল্পনার বাইরে চলে গেল। মিডিয়া গল্পকে পুতুল খুনির নাম দিয়ে ফেলল, আর মানুষের মনে জন্ম নিল একরাশ আতঙ্ক। কিন্তু এসবের মধ্যেই একমাত্র যিনি ভয় পাননি, বরং কৌতূহলী হয়ে উঠেছেন, তিনি গোয়েন্দা অনির্বাণ। অনির্বাণ শহরের গোয়েন্দা দপ্তরের নামী কিন্তু ব্যতিক্রমী কর্মকর্তা। অন্যরা যেখানে ফাইল আর সাক্ষ্য প্রমাণ নিয়ে ব্যস্ত, সেখানে অনির্বাণ সবসময় খুঁজে বের করার চেষ্টা করেন খুনির ভাবনাকে, তার অভ্যাসকে, তার কল্পনার পথগুলোকে। আর এই খুনগুলো যে কেউ ঠান্ডা মাথা রিহার্স করেই করছে, এটা তিনি বুঝে গেছেন। পুতুল, এই ছোট্ট খেলনার পেছনে এমন অন্ধকার ইঙ্গিত, এর মানে নিশ্চয়ই আছে। হয়তো এ এক খেলা, অথবা কোনো প্রতীকী প্রতিবাদ। তিনি ঘটনাস্থলগুলো আলাদাভাবে পর্যবেক্ষণ শুরু করলেন। প্রথম খুন এক রেডিও জকি, তার মুখ গলা চেপে ধরা হয়েছিল, কানে হেডফোন থাকা অবস্থায়। দ্বিতীয় জন একজন ওয়েটার, যার হাত পেছন দড়ি দিয়ে বাঁধা ছিল, যেমনটা রেস্তোরাঁর শিশুরা কখনো কখনো বন্ধু বন্ধু খেলায় করে। আর তৃতীয় জন সেই শিক্ষিকা, যার ওড়নায় গলায় ফাঁস লাগানো ছিল, আর প্রত্যেকটি ক্ষেত্রেই একটি পুতুল নিখুঁতভাবে বানানো, এবং সেই ভয়ঙ্কর বার্তা, তুমি পরের জন। অনির্বাণের ধারণা হলো এই খুনি একটা পুতুল ঘর বানাচ্ছে, কিন্তু বাস্তবে হয়তো সে মানসিকভাবে ভেঙে পড়া কেউ, অথবা একজন শিল্পী,
যে সমাজকে তার শিল্পের মাধ্যমে শাস্তি দিতে চাইছে। এক একটা খুন, এক একটা চরিত্র, এক একটা পুতুলের অংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পুতুল ঘর তৈরি করছে কাদের দিয়ে? কারা তার লক্ষ্য? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এরপরের পুতুল কে? গোয়েন্দা অনির্বাণ চুপচাপ বসেছিলেন তার অফিসের জানালার পাশে রাখা চেয়ারে। জানালার ফাঁক দিয়ে বাইরের শহরটা বেশ পরিষ্কার দেখা যায়, যদিও এই দৃশ্য এখন তাকে আর তেমন টানে না। বাইরে হাজারো মানুষের নিত্যযাত্রার মাঝে অনির্বাণ খুঁজছিলেন এমন কিছু যা সাদামাটা নয়, এবং এই পুতুল খুনির কেসটি তার সেই খিদে মেটানোর মতোই একটা রহস্য। তিনি এক হাতে রিপোর্ট ফাইল ঘাঁটছিলেন, আর অন্য হাতে টিপে টিপে চালাচ্ছিলেন সেই পুতুলগুলোর ছবি। শহরের অপরাধ গবেষণা বিভাগের একজন বিশেষজ্ঞের সহায়তায় প্রতিটি পুতুল স্ক্যান করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে, তাদের গঠন, কাপড়ের ধরন, এমনকি মুখের রেখাগুলিও। আর এখানেই একটি ভয়ঙ্কর মিল উঠে আসে। প্রতিটি পুতুল যার যার ভিকটিমকে অনুসরণ করে বানানো। তা কেবল জামা কাপড়ই নয়, মুখের অভিব্যক্তিও হুবহু মিলিয়ে বানানো হয়েছে। কারো ঠোঁটে হাসি, কারো চোখে ভয়, কারো মুখে নিস্তব্ধতা, ঠিক যেমনটা তারা খুন হবার সময় ছিল। অনির্বাণ ধীরে ধীরে বুঝতে পারছিলেন, এই খুনি শুধুই হত্যাকারী নয়, সে একজন নিখুঁত পর্যবেক্ষকও, যে প্রতিটি শিকারকে খুন করার আগে তাদের অতি সূক্ষ্ম আচরণ, মুখভঙ্গি, চলাফেরা সবই পর্যবেক্ষণ করছে। এই পর্যবেক্ষণের গভীরতা তাকে আরও এক সম্ভাবনার দিকে নিয়ে যায়। খুনি কি করে ওদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ছিল? তিনি তখনই সিদ্ধান্ত নিলেন, আগের তিনজনের জীবন নিয়ে আরও গভীরে খোঁজ করবেন। প্রথমে রেডিও জাকি রাহুল সেন, তার সোশ্যাল মিডিয়া, বন্ধু ডেটা সব কিছুই দেখা শুরু করলেন, এবং একটি মজার বিষয় খুঁজে পেলেন। রাহুল তার ইনস্টাগ্রামে একটা স্পেসিফিক হেডফোন কোম্পানি প্রচার করছিল। প্রায় একই সেটটি ছিল খুনের সময় তার কানে। এরপর ওয়েটার শুভম ঘোষ, সে একটি জনপ্রিয় ফুড ব্লগে কাজ করত, যেখানে প্রায় তার কাজের ভিডিও দেখা যেত। এবং শিক্ষিকা কাকলি মিত্র, যিনি স্কুল ছাড়াও একটা অনলাইন বুক ক্লাব চালাতেন, যেখানে তিনি মাঝে মাঝেই লাইভে এসে সাহিত্য পড়তেন। তিনজনের মধ্যে একটা অদ্ভুত মিল ছিল। তারা সকলেই কোনো না কোনোভাবে পাবলিকলি দৃশ্যমান ছিল। কেউ ভিডিও কন্টেন্টে, কেউ লাইভে, কেউ সোশ্যাল মিডিয়াতে। মানে খুনি কেবল তাদের অনুসরণ করছে না, তাদের লাইভ এবং ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেও প্রতিটি মুখভঙ্গি আর পোশাক ধরে রাখছে। তখন অনির্বাণ নিজেই নিজের মাথার ভেতরে প্রশ্ন তুললেন, তাহলে কি খুনি সোশ্যাল মিডিয়ার মধ্যেই আছেন? কিংবা সে কি একজন যিনি এই সমস্ত পোশাক ডিজাইন বা কস্টিউমের সঙ্গে যুক্ত? কেউ একজন যার হাতে সময় আছে, মনোবিকৃতি আছে, এবং পুতুল বানানোর নিখুঁত দক্ষতাও আছে। ঠিক তখনই তার ডেস্কের ফোনটা বেজে উঠল। অপর প্রান্তের সহকারী গোয়েন্দা রজত। স্যার, আরেকটা খুন হয়েছে। ঘটনাস্থল বেহালা ক্লাব রোড। খুনের ধরন আগের মতোই, এবং স্যার, পুতুলটাও আছে। অনির্বাণ চোখ বন্ধ করলেন, একটা ভারী নিঃশ্বাস টানলেন। চতুর্থ পুতুল, চতুর্থ মৃত্যু, চতুর্থ সংকেত। এই খেলাটা এখন সত্যি ভয়ঙ্কর মন নিচ্ছে। অনির্বাণ ঘটনাস্থলে পৌঁছেই চারপাশটা দ্রুত পর্যবেক্ষণ শুরু করলেন। জায়গাটা বেহালার এক পুরনো দোতলা ক্লাব বিল্ডিং।
নিচে কাঠের চেয়ার টেবিলের ভাঙা ছড়ানো, চারিদিকে পুলিশের ব্যারিকেড, আর মাঝখানে পড়ে আছে এক যুবকের নিথর দেহ, মুখটা নিচের দিকে, রক্ত জমে আছে মাথার চারপাশে। ছেলেটির নাম পার্থ চট্টোপাধ্যায়, বয়স মাত্র 27। স্থানীয় মিউজিক স্কুলে পার্ট টাইম গিটার শেখাতেন, আর সন্ধেবেলা এই ক্লাবে নিজের ব্যান্ডের রিহার্সাল করতেন। কিন্তু আজ আর রিহার্সাল হলো না, তার বদলে এলো মৃত্যু আর একখানা পুতুলটা রাখা ছিল তার গিটার কেসের পাশে, কালো ভেলভেটের কাপড়ে মোড়া। খুলতেই সেই পরিচিত শীতল শিহরণ অনির্বাণের শরীরে বেয়ে উঠল। পুতুলটা এবারও সেই একই গড়নের, প্লাস্টার এবং ফাইবার মেশানো শরীর, ছোট্ট মুখে অদ্ভুত শান্ত হাসি, আর পুতুলের গায়ে পার্থর মতো করেই একটা ছেঁড়া ডেনিম জ্যাকেট আর কালো টি শার্ট। চোখের দৃষ্টি অবিকল পার্থর মতোই বাম দিকে, নিচের দিকে, যেন তার মৃত্যুর মুহূর্তটাই ক্যাপচার করা হয়েছে। এইবারও লেখা আছে। পাশে দাঁড়ানো রজত বলল, পুতুলটার হাতে ছোট্ট কার্ডটা তুলে ধরে, তাতে সেই একই লাইন, তুমি পরের জন। কিন্তু এবার অনির্বাণ লক্ষ্য করলেন কিছু নতুন জিনিস। পুতুলটির পায়ের নিচে ছোট্ট করে পেন্সিলে আঁকা একটা কিছু ছিল, একটা পেঁচানো গোল চিহ্ন, যেটা অনির্বাণ আগে কখনো দেখেনি। তা কি হতে পারে? কোনো সিগনেচার, নাকি পুতুল ঘরের পরবর্তী পরিকল্পনার সংকেত? এদিকে পার্থ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেল সে একা থাকতো বেহালার একটি ব্যাচেলার ফ্ল্যাটে। কোনো অপরাধমূলক রেকর্ড নেই, প্রেমিকা বা বিশেষ সম্পর্কও নেই। তবে সে নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ ছিল, প্রায় নিজের গানের ভিডিও আপলোড করত, অনেক সময় ইনস্টাগ্রাম লাইভেও আসতো। এই তথ্য অনির্বাণের থিওরিটাকে আরও মজবুত করলো। খুনি বেছে নিচ্ছে এমন মানুষদের যারা সোশ্যাল মিডিয়ায় দৃশ্যমান, যাদের রুটিন, অভিব্যক্তি সব কিছু জনসমক্ষে আসে। পার্থর ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠানো হলো, কিন্তু অনির্বাণ তখনই খেয়াল করলেন ফোনের স্ক্রিনে শেষ ওপেন থাকা অ্যাপটা একটা জনপ্রিয় অ্যানোনিমাস চ্যাট অ্যাপ, যেখানে কেউ কাউকে চিনতে পারে না, শুধু প্রশ্ন করে আর উত্তর দেয় অদৃশ্য আইডির আড়ালে। এই অ্যাপটা কি বাকি ভিকটিমদের ফোনেও ছিল? তিনি রজতকে জিজ্ঞাসা করলেন। রজত মাথা ঝাঁকালো, হ্যাঁ স্যার, 3 জনের ফোনেই পাওয়া গেছে, যদিও আমরা গুরুত্ব দিইনি তখন। তাহলে এখানেই খুনি কথা বলছে, বুঝিস তো রজত? ওদের চিনে নিচ্ছে, জানতে পারছে, এমনকি বিশ্বাস তৈরি করছে, তারপর ঠিক করে নিচ্ছে কাকে পুতুল বানাবে। এই অ্যাপটাই হয়তো তার শিকার বাছার মাধ্যম। আরও ভয়ঙ্কর সত্য সামনে এলো যখন ফরেন্সিক টিম জানালো পুতুলগুলোর মুখের অভিব্যক্তি বানাতে এক ধরনের মেশিন ব্যবহার করা হয়েছে, 3D ফেস স্ক্যানার, যেটা কেবল লাইভ ফুটেজ বা ভিডিও থেকেই অ্যাকুরেট কাঠামো তৈরি করতে পারে। এবার অনির্বাণ জানলেন খুনি শুধু পুতুল বানাচ্ছে না, উনি এই শহরের মধ্যেই বসেই ধীরে ধীরে একটা ডিজিটাল পুতুল ঘর তৈরি করছে, যেখানে শিকারদের ভিডিও, অভিব্যক্তি, এমনকি ভয় ভরা মুখও রেকর্ড করে সংরক্ষণ করা হচ্ছে। তারপর সেই অনুযায়ী তৈরি হচ্ছে মৃত্যুর পুতুল। পার্থ ছিল 4র্থ সদস্য, কিন্তু 5ম কে? আর কে যেন বলছে তুমি পরের জন। রাত তখন 10টা পেরিয়েছে। অনির্বাণ থানার কনফারেন্স রুমে একা বসে সামনে রাখা পুতুলগুলো দেখছিলেন। প্রতিটা খুনের পরেই পাওয়া গেছে এই পুতুলগুলো,
একটা বিশাল কাঁচের বাক্সে এখন 4টি পুতুল সারিবদ্ধভাবে রাখা। প্রথমটি একজন রেডিও জকি, দ্বিতীয়টি একজন ওয়েটার, তৃতীয়টি একজন শিক্ষিকা, আর চতুর্থটি পার্থ, সেই ব্যান্ড মিউজিশিয়ান। সকলেই আলাদা আলাদা বয়সে, পেশার আর সমাজের ভিন্ন স্তরের মানুষ, কিন্তু একটা জিনিস কমন, সবাই খুব চেনা মুখ, স্থানীয় এবং কেউ না কেউ সোশ্যাল মিডিয়ায় পরিচিত। অনির্বাণ একখানা ডায়েরির মতো ফাইল খুলে প্রতিটি কেসের টাইমলাইন এবং খুনের প্যাটার্ন একত্রে সাজাচ্ছিলেন। খুনি নিখুঁত, কোনো ক্লু ফেলে যায় না, না তো সিসিটিভি ফুটেজ, না আঙুলের ছাপ, এমনকি কোনো প্রত্যক্ষদর্শীও নেই। কিন্তু তবুও কিছু একটা যেন খুনির হাতে বানানো এই পুতুলগুলোর মধ্যেই লুকিয়ে আছে তার পরিচয়। হঠাৎ তার চোখ গেল পার্থর পুতুলের চোখে। একটু ভালো করে লক্ষ্য করতেই বুঝলেন ডান চোখে সামান্য একটা আঁচড়। এটা কি ভুলবশত নাকি ইচ্ছাকৃত? তিনি ধীরে ধীরে বাকিদের চোখও খেয়াল করলেন। প্রথম দুটি পুতুলে কিছু নেই, কিন্তু তৃতীয় অর্থাৎ শিক্ষিকার পুতুলও বাম চোখের উপরে হালকা খোঁচা। তাতে কি কোনো সংকেত আছে? হ্যাঁ, এটা হতে পারে একটা কোড। প্রত্যেক পুতুলে আলাদা আলাদা চিহ্ন। হয়তো এটা কোনো নির্দিষ্ট ক্রম নির্দেশ করছে। অনির্বাণ টেবিলে রাখা খাতা খুলে চিহ্নগুলোর বিবরণ লিখতে লাগলেন। পুতুল 1 জকি, কোনো দাগ নেই। পুতুল 2 ওয়েটার, কোনো দাগ নেই। পুতুল 3 শিক্ষিকা, বাম চোখের উপরে ক্ষত। পুতুল 4 পার্থ, ডান চোখে আঁচড়। তিনি ভাবলেন প্রথম দুটো ছিল পরীক্ষামূলক। খুনি কি শুরুতে নিখুঁত ছিল আর পরবর্তীতে কিছু সংকেত রাখতে শুরু করেছে? কিন্তু কেন, কার জন্য? ঠিক সেই মুহূর্তে রজত এসে ঘরে ঢুকল, হাতে একটা কাগজ। স্যার, পার্থর ফোন আনলক হয়েছে, কিছু অদ্ভুত মেসেজ পেয়েছি সেই অ্যানোনিমাস অ্যাপে। অনির্বাণ কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলেন। user_x23, তুমি কি বিশ্বাস করো মানুষের মুখ একটা মুখোশ? পার্থ সি, হয়তো। সবাই তো একটা না একটা রোল প্লে করে। users_x23, তবে যদি কেউ তোমার মুখটাকেই নিজের মতো বানিয়ে নেয়? পার্থ সি, মানে? users_x23, যদি কেউ তোমার মুখে তার ভয় দেখায়, তবে সেটা আসল মুখ হবে না মুখোশ? মেসেজগুলো রক্ত জমাট বাঁধিয়ে দেওয়ার মতো। খুনি যেন মানসিকভাবে শিকারকে তৈরি করছে। প্রথমে রহস্যময় কথা, দর্শনের ছোঁয়া, তারপর ভয়, তারপরে খুন। খুনি যে শুধু শারীরিক নয়, মানসিক খেলারও মাস্টার। আরও গভীরে খোঁজ করতেই অনির্বাণ দেখতে পেলেন অ্যাপের মধ্যে একটি প্রাইভেট চ্যাটে পার্থ তার নিজের ক্লাসের ভিডিও, নিজের ঘরের ছবি, এমনকি রাতের ঘুমন্ত মুখের সেলফিও পাঠিয়েছে। হয়তো মজা করেই, হয়তো বিশ্বাস করে, কিন্তু সে জানত না সে আসলে নিজেকেই পুতুলে পরিণত করেছে। এই অ্যাপটাই খুনির পুতুল ঘর। এখানেই সে খুঁজে নেয় তার পুতুলদের, এখানেই সাজায় চরিত্র, সংলাপ। তিনি মনে মনে ভাবলেন, যদি এটা পুতুল ঘর হয়, তবে একজন খেলোয়াড়ও নিশ্চয়ই আছে, একজন মালিক যে ঠিক করে কাকে কখন নড়াতে হবে, কাকে থামাতে হবে।
তবে সে কে? আর কে যেন চোখের কোণে বসে হাসছে, বলছে, তুমি পরের জন। রাত গভীর হয়ে এসেছে। শহরের একপাশে ধীরে ধীরে নেমে এসেছে নিস্তব্ধতা, কিন্তু গোয়েন্দা অনির্বাণের মস্তিষ্কের ভেতরে তখন এক অদ্ভুত শোরগোল। চোখে ভেসে আসছিল 4টি মৃতদেহ, 4টি পুতুল, 4টি আলাদা চোখের ক্ষত, আর সেই ভয়ানক বাক্য, তুমি পরের জন। তিনি জানতেন আর সময় নেই। এই পুতুল ঘর হয়তো মাত্র শুরু হয়েছে, আর কয়েকজন বাকি আছে যাদের নাম এখনো লেখা হয়নি কোনো পুতুলের বুকের ভেতর। তিনি এখন নিশ্চিত যে খুনি প্রযুক্তির সাথে অত্যন্ত পরিচিত। সে শুধু শিকারদের খুন করছে না, তাদের ভয় দিয়ে সাইকোলজিক্যালি দুর্বল করে আগেই নিয়ন্ত্রণ নিচ্ছে, যেন একজন মানুষকে সে নিজের কল্পনার পুতুলে পরিণত করছে, আস্তে আস্তে, নিখুঁতভাবে। সেই রাতে থানায় বিশেষ টিম বসেছিল। রজত, দিশা আর ইন্সপেক্টর মেহুল সবাই মিলে অ্যাপের ডেভেলপারদের খোঁজ করছিলেন। অ্যাপটি দ্য ডল হাউস নামে প্লে স্টোরে পাওয়া যায় না, বরং এটি একটি ইনভাইট অনলি ডিপ ওয়েব বেসড এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম। শুধুমাত্র ইনভাইট থাকা ব্যক্তিরাই প্রবেশ করতে পারে সেখানে ব্যবহারকারীরা অদ্ভুত রকম আলোচনা চালায়, সমাজ, দর্শন, ভয়, নিঃসঙ্গতা নিয়ে। রজত বলল, স্যার, এই অ্যাপে খুন হওয়ার আগের রাতে প্রত্যেক শিকার একটিমাত্র নির্দিষ্ট ইউজার আইডির সঙ্গে কথা বলেছিল, নাম @টয়মেকার। অনির্বাণের হাত থেমে গেল। টয়মেকার। তিনি ধীরে ধীরে শব্দটা উচ্চারণ করলেন, যেন কানে বাজল কোনো পুরনো ঘড়ির টিকটিক শব্দ। দিশা এক গাদা স্ক্রিনশট তুলেছিল, যেখানে টয়মেকার প্রতিটি শিকারের সাথে একই ধাঁচের কথা বলেছে, দর্শন, বাস্তবতা, মুখোশ, পাপ, এইসব নিয়ে। কথাবার্তাগুলো এমনভাবে সাজানো যেন শিকার নিজেই ধীরে ধীরে নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহে পড়ে যায়, যেন একটা ভেতরের ভয় ধীরে ধীরে জন্মায় তাদের মনে। আমি কি সত্যি আছি? তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল একটাই, এই টয়মেকার কখনো নিজের ছবি দেয়নি, কোনো নাম বলে না, এমনকি চ্যাটও অদৃশ্য হয়ে যায় সময়সীমা পেরুলে। একরকম ঘোস্ট প্রোফাইল। অনির্বাণ বললেন, এর মানে খুনি বাস্তব পৃথিবীতে যেমন নিখুঁত, অনলাইনে সে আরও ভয়ঙ্কর। ঠিক তখনই হঠাৎ করে দিশার ল্যাপটপে একটি মেসেজ ভেসে উঠল। তাৎক্ষণিক ভয় ছড়িয়ে পড়ল ঘরে। সেন্ডার @টয়মেকার। মেসেজ, গোয়েন্দাবাবু, আপনি খেলাটা শুরু করে ফেলেছেন। এবার আপনি পুতুল হবেন না খেলোয়াড়, সেটা আপনি ঠিক করুন, সময় কম। সঙ্গে সঙ্গে অনির্বাণ বুঝে গেলেন এবার শিকার তার নিজেই। খুনি এখন তার মুখোমুখি নয়, বরং তার চারপাশে, তার ছায়ায়, হয়তো কাছেই বসে তার এক একটা সিদ্ধান্ত পর্যবেক্ষণ করছে। তিনি বললেন, রজত, সঙ্গে সঙ্গে এই আইপি ট্রেস করো। দিশা, ব্যাক এন্ড লক্স চেক করো। মেহুল, যতজন লোক ডল হাউস অ্যাপে ইউজার ছিল তাদের নাম এনে দাও। সবাইকে একে একে খুঁজে বের করতে হবে। তবে অনির্বাণ জানতেন খুনি এত সহজে ধরা দেবে না। তার প্রতিটি পুতুল, প্রতিটি খুন যেন একটা মঞ্চ নাটক, আর সেই নাটকে এখন তিনিও চরিত্র হয়ে গেছেন। হয়তো পরের পুতুলটির মুখে লেখা থাকবে, গোয়েন্দা অনির্বাণ, তুমি পরের জন। ঘরের বাতাস ভারী হয়ে এলো। দূরে কোথাও একটা ঘড়ির কাঁটা। ঠিক তখনই
টিক শব্দ করে উঠল। রাত কেটেছিল এক অস্থির অন্ধকারে। অনির্বাণ বুঝতে পারছিলেন খুনি তার প্রতি দৃষ্টি দিয়েছে। যেভাবে সেই মেসেজ এসেছে ঠিক তদন্ত চলাকালীন মুহূর্তে, সেটা নিছক কাকতালীয় হতে পারে না। খুনি চায় সে জানুক খুনি দেখতে পাচ্ছে তাকে এবং উপভোগ করছে তার প্রতিক্রিয়া। পরদিন সকালে তারা ডল হাউস অ্যাপের সমস্ত পরিচিত ইউজার আইডি একত্র করল। প্রায় 34 জন সক্রিয় সদস্য পাওয়া গেল, কিন্তু তার মধ্যে প্রায় 8 জন একাধিকবার নাম ও প্রোফাইল পাল্টেছে। দিশা বলল, এই অ্যাপে এমন ফিচারই দেওয়া, একটা নির্দিষ্ট সময় পর আপনি নিজের প্রোফাইল মুছে দিতে পারবেন, আর সেটা কোনো লগে থাকবে না। অনির্বাণ জানতেন খুনি এই প্ল্যাটফর্মটিকে নিখুঁত অস্ত্র বানিয়েছে। পুতুল তৈরি করার আগেই সে শিকারের মন তৈরি করে নিচ্ছে। তাদের ভয়, অসহায়তা, আত্মবিশ্বাসের টুকরোগুলো কুড়িয়ে কুড়িয়ে সে বানাচ্ছে নিখুঁত পাপেট। রজত হঠাৎ উঠে দাঁড়ালো। স্যার, আপনি কি জানেন খুন হওয়ার আগে প্রত্যেক শিকার একটা নির্দিষ্ট নাম্বার থেকে ফোন পেয়েছিল? না। হ্যাঁ স্যার। রজত স্ক্রিন ঘুরিয়ে দেখালো, এই নাম্বারটা দেখুন। প্রত্যেক ভিকটিম ফোন পেয়েছিল 3 দিন আগে, এবং ফোনে কোনো কথা হতো না, শুধু একটা গান, একটা শিশুদের লড়ি বাজত। অনির্বাণের মনে ভেসে উঠল পুরনো একটা গল্প, এক খুনির যে শিকারের সামনে নিজে কিছু বলতো না, কিন্তু ভয়াবহ এক ছন্দ বাজিয়ে দিত, যার মাধ্যমে শিকার বুঝে যেত সময় ঘনিয়ে এসেছে। রজত বলল, গানটা শুরুর লাইন ছিল, পুতুল বলে ডেকো না আমায়, আমি মানুষ হতে চাই। একটা শীতল হাওয়া যেন ঘরের মধ্যে বয়ে গেল। দিশা বলল, স্যার, আমি এই গানটা খুঁজে বের করেছি। এটা 1973 সালে রেকর্ড হওয়া এক লুপ্ত বাংলা ছায়াছবির গান, পুতুলের কান্না। খুব কম মানুষ জানে এই গানটার অস্তিত্ব, আর অনলাইনে কোথাও নেই। এটা থাকলে কেবল কারো ব্যক্তিগত সংগ্রহেই থাকতে পারে। অনির্বাণ প্রশ্ন করলেন, মানে খুনি হয়তো পুরনো গান, ছায়াছবি নিয়ে কাজ করে? রজত মাথা নাড়ল। অথবা সে এমন কাউকে চেনে যার কাছে এগুলো আছে। আরেকটা তথ্য স্যার, এই নাম্বারটা ভার্চুয়াল সিম থেকে চালানো হচ্ছে। লোকেশন প্রতিবার বদল হচ্ছে, কখনো বালিগঞ্জ, কখনো টালিগঞ্জ, কখনো ভবানীপুর। অনির্বাণ চেয়ারে হেলান দিয়ে বললেন, আমাদের এখন প্রয়োজন একটা ফাঁদ। এবার আমাদেরই এক পুতুল তৈরি করতে হবে, এমন একজন যাকে খুনি ভাববে সে তার পরবর্তী শিকার, কিন্তু আসলে সে আমাদেরই এজেন্ট হবে। তখনই দিশা বলল, স্যার, আমি স্বেচ্ছায় রাজি। রজত সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না দিশা, এটা খুব রিস্কি। এই খুনি ঠান্ডা মাথার, সামান্য ভুলে সে মরতে পারে। কিন্তু অনির্বাণ চুপ করে তাকিয়ে রইলেন দিশার চোখে। সেখানে ভয় ছিল না, ছিল দৃঢ়তা। তিনি বললেন, ঠিক আছে, তবে এই অপারেশন হবে সবার নজরদারিতে। তোমার জন্য একটা ভুয়ো প্রোফাইল তৈরি করো। তুমি এমন একজন যিনি অবসাদে ভুগছেন, নিঃসঙ্গ এবং আত্মহত্যাপ্রবণ, একদম খুনির পছন্দসই পুতুল প্রোফাইল। রজত জিজ্ঞাসা করল, স্যার, নামটা কি হবে? অনির্বাণ ধীরে ধীরে বললেন, অ্যাট লোনলি সোল 95। এই মুহূর্তে গোটা টিম জানে না তাদের সামনে কি অপেক্ষা করছে। দিশা জানে না সে কোনো পুতুল হচ্ছে কিনা, নাকি খেলনার দোকানে আগুন লাগাতে যাচ্ছে। আর অনির্বাণ জানেন, যদি এই ফাঁদ কাজ না করে, তবে পরবর্তী পুতুলের মুখে লেখা থাকবে, তুমি পরের জন। পরবর্তী 3 দিন ছিল নিঃশ্বাস চেপে ধরা নাটকের মতো। দিশার জন্য তৈরি করা হলো একটা নিখুঁত জাল,
একটা ভার্চুয়াল জীবন। তার নাম, ছবি, পোস্ট, কমেন্ট, ফলোয়ার সবই এক দুঃখে ভরা তরুণীর গল্প বলছিল, যে শুধু একটু বোঝাপড়া খুঁজছে। সেই প্রোফাইলের পেছনে দিনরাত সময় দিয়ে যাচ্ছিল রজত ও ফরেন্সিক টিম। অনির্বাণ প্রায় প্রতিদিন নজর রাখছিলেন সেই প্রোফাইলে ঢুকছে কারা, কে, কেমন আচরণ করছে। প্রতিটি ডিম্পল রিয়াকশন থেকে শুরু করে ইনবক্সে আসা লুকোনো মেসেজ সব কিছু ট্র্যাক হচ্ছিল। তৃতীয় দিনে এসে ইনবক্সে প্রথম অদ্ভুত মেসেজটি আসে, ইউজার আইডি @crafted by silence। মেসেজ, তুমি কি জানো পুতুলও কান্না করতে পারে? তাদেরও অনুভূতি আছে, শুধু আমরা বুঝি না, কিন্তু আমি বুঝি, আমি সব বুঝি। তুমি কি আমার পুতুল হতে চাও? দিশা থমকে যায়। এটা নিছক এক সাইবার ক্রিপ নাকি সেই খুনি, তার নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিন্তু আইডিটি তৈরি হয়েছে মাত্র 5 দিন আগে। কোনো ফলোয়ার নেই, কোনো ছবি নেই, এবং প্রোফাইল বায়োতে লেখা, আই বিল্ড দেম ওয়ান বাই ওয়ান। রজত কাঁধের উপর দিয়ে তাকিয়ে বলল, স্যার, লোকেশন ট্রেস করতে পারছি না। এটা একটা প্রোটেক্টেড ভিপিএন নাম্বার ব্যবহার করছে, বারবার লোকেশন পাল্টে দিচ্ছে। এখন দেখাচ্ছে মুম্বাই। অনির্বাণ বললেন, তাহলেও আমাদের কাছেই আছে। লোকেশন পাল্টাচ্ছে ইচ্ছাকৃতভাবে, যাতে আমরা বিভ্রান্ত হই। তারা সিদ্ধান্ত নেয় দিশা উত্তর দেবে। মেসেজ লেখা হয় খুব সাবধানে, অভিনয় আর বাস্তবের মাঝখানে হাঁটতে হাঁটতে। দিশার রিপ্লাই, আমিও তো মানুষ হতে চাই, কিন্তু কেউ আমায় দেখে না। আমার ভিতরে পুতুলটাই বেঁচে আছে। তুমি কি আমায় নতুন করে বানাবে? মাত্র 1 মিনিটের মাথায় রিপ্লাই আসে, তুমি তৈরি? আজ রাতেই আমাদের প্রথম খেলা। তোমার দরজার নিচে একটা বাক্স থাকবে, ঠিক রাত 1টায়। সেটা খুলে দেখো, তোমার নতুন রূপ, নতুন গল্প শুরু হবে। সেই মুহূর্তেই অনির্বাণ চোখ তুলে তাকালেন রজতের দিকে। দরজার নিচে বাক্স মানে সে বাস্তবে কোথাও যাচ্ছে নাকি শুধু ভয় দেখানোর জন্য? রজত বলল, স্যার, আমরা দিশার বাড়ির আশেপাশে নজরদারি চালাচ্ছি। সিক্রেট ক্যামেরা বসানো হয়েছে। রাত 1টা পর্যন্ত সব মনিটর করা হবে। ঘড়ির কাঁটা রাত 12টা 59 ছুল। সবাই থম ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে। ঠিক রাত 1টা বাজতেই স্ক্রিনে ধরা পড়ে একজন ছায়াময় ব্যক্তিত্ব। চেহারা স্পষ্ট নয়। সে নিচু হয়ে দিশার দরজার নিচ দিয়ে একটা সাদা বাক্স ঢুকিয়ে দিল। তারপর মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। অনির্বাণ চিৎকার করলেন, টিম অ্যালার্ট! এখনই পিছন দিকে রাস্তায় নজর দাও, সে সেখান দিয়ে পালাচ্ছে। দিশা ধীরে ধীরে সেই বাক্সটা তুলল হাতে। তার ভিতরে ছিল একটি ছোট্ট পুতুল, চোখে লাল সুতো দিয়ে আঁকা অশ্রু। পরনে ছিল দিশারি মতো একটি ছোট্ট জামা এবং এক টুকরো কাগজে লেখা, তুমি এখন আমার, চিরদিনের জন্য। ঘরে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। দিশা জোর করে নিজেকে স্থির রাখল। রজত বলল, স্যার, এটা মানে ও আমাদের টার্গেট করে ফেলেছে। অনির্বাণের ঠোঁট শক্ত হলো। না, আমরা ওর খেলার মধ্যে ঢুকে গেছি। এখন থেকে প্রতিটি পদক্ষেপ আমাদের ঠান্ডা মাথায় ফেলতে হবে। এই পুতুলটা ফরেন্সিকে পাঠাও। এতে খুনির হাতের ছাপ, ফাইবার বা এমনকি ডিএনএ থাকতে পারে। কিন্তু কেউ জানতো না এই খেলনা পুতুলের ভিতরে লুকিয়ে আছে এমন একটা সূত্র যা একে একে খুলে দেবে খুনির আসল পরিচয়। আর সেই পরিচয়ের সামনে দাঁড়িয়ে গোটা টিম বুঝে যাবে পুতুল ঘরটা আসলে কাদের দিয়ে তৈরি হয়েছে আর কারা ছিল সেই পুতুল। পুতুলটা
ফরেন্সিকে পাঠানোর সঙ্গে সঙ্গেই দিশাকে অন্য একটি গোপন ফ্ল্যাটে সরিয়ে নেওয়া হয়, যেখান থেকে তার ফেক আইডি ও সেই রহস্যময় অ্যাট ক্রাফটেড বাই সাইলেন্সের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা যায়। অনির্বাণ বুঝতে পারছিলেন খুনি এখন শুধু একজন মনস্তাত্ত্বিক অপরাধী নয়, বরং সে একরকম শিল্পী, যে তার খুনগুলোকে নিছক হত্যাকাণ্ড না ভেবে নির্মাণ হিসেবে দেখে। প্রতিটি খুন যেন তার নিঃশব্দ শিল্পকর্মের অংশ। রাত কাটে অস্থিরতায়। পরদিন সকালে ফরেন্সিক টিম রিপোর্ট দেয়, পুতুলটির চোখের ভিতর একটি অদৃশ্য সূঁচ গোজা ছিল, যার উপরে ছিল সামান্য রক্তের দাগ, অত্যন্ত সূক্ষ্ম এবং একদম খালি চোখে দেখা যায় না। তাদের মতে এটি বিষাক্ত হতে পারত। হয়তো এটি দিশা হাতে নিতেই ইনজেক্ট করার উদ্দেশ্য ছিল। যদি সে সতর্ক না হতো তাহলে হয়তো সেও হয়ে যেত সেই পুতুল ঘরের পরবর্তী ডিসপ্লে। এরপর তারা পুতুলটি জামা এবং ভেতরের তুলোর মধ্যে খুঁজে পায় একটি ছোট চিপ, একটি অডিও রেকর্ডার। সেটি খোলার পর যা পাওয়া যায় তা শোনার পর ঘরে থাকা প্রত্যেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। একটি কণ্ঠ, ধীর ও ঠান্ডা, যেন বহুদিন ধরে কারো সঙ্গে কথা বলে না। তোমরা ভাবছ আমি অমানুষ, কিন্তু আমি শুধু কৌতূহলী। মানুষের ভেতরের পুতুলটাকে আমি দেখি, যার দুঃখে মুখ ঝুলে থাকে, যাকে কেউ চায় না। আমি শুধু তাদের পুতুল বানিয়ে দিই, তাদের মুক্তি দিই। তুমিও পুতুল হবে দিশা, তুমি আর একা থাকবে না। পুতুল ঘরটা প্রায় পূর্ণ। রজত বলল, স্যার, এই ভয়েস আগেও কোথাও শুনেছি বলে মনে হচ্ছে। আমরা কি আগে কোনো কেসে এরকম ভয়েস অ্যানালাইসিস পেয়েছিলাম? অনির্বাণ ভ্রু কুঁচকে বললেন, হতে পারে। টেক টিমকে বলো এই ভয়েস ফাইলটা পুরনো কেস ফাইলের সঙ্গে ম্যাচ করাও, বিশেষ করে 2016 থেকে 2019। সেই সময়ের 3টে সিরিয়াল খুনের রিপোর্টে কিছু মিল ছিল। এদিকে দিশা আবার অ্যাট ক্রাফটেড বাই সাইলেন্সকে রিপ্লাই দেয়, তুমি বলেছিলে আমি প্রস্তুত, কিন্তু এখন আমি ভয় পাচ্ছি। তুমি আমাকে এতটা চাও কেন? উত্তর আসে 3 মিনিট পর, কারণ তুমি জানো কিভাবে কাঁদতে হয়। আমার পুতুলরা কাঁদতে জানে, কিন্তু কথা বলতে জানে না। তুমি পারবে তাদের মুখ হয়ে উঠতে। আমি তোমাকে বাঁচিয়ে রাখব, তবে তার আগে তোমাকে একটা গল্প শুনতে হবে। রাত 11:38 তোমাকে মেইলে পাঠাবো। গোটা টিম অপেক্ষা করে সেই সময়ের জন্য। রাত 11:38 দিশার ইমেইলে একটা অডিও ফাইল আসে, যার সাবজেক্ট লাইন দি ফরগটন ডল, উপেক্ষিত পুতুল। রেকর্ডিংটি শুরু হয় একটা ছোট্ট মেয়ের কণ্ঠ দিয়ে। মা আমাকে ভালোবাসতো না, আমি তাকে ফুল দিতাম। সে বলতো, ভালো মেয়ে হলে দাও, না হলে ফেলেও ডাস্টবিনে। আমি পুতুল বানাতে শিখেছিলাম নিজে নিজে, কারণ তারা আমার সাথে কথা বলতো। তারা কান্না করতো না, রাগ করতো না, পালাতো না। তারপর আমি পুতুল হতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমায় বানায়নি, তাই আমি নিজেই বানাতে শুরু করলাম। এখন আমি একা নই। শেষে সেই ঠান্ডা পুরুষ কণ্ঠ বলে, আমার প্রথম পুতুল ছিল আমার মা। ঘরে যেন হিম নেমে আসে। অনির্বাণ চেয়ারে গা এলিয়ে বলেন, এই খুনি তার শৈশব থেকে এক বিকৃত মানসিকতাকে পুষে এসেছে। তার কাছে পুতুল হওয়া মানে মুক্তি। তার চোখে মানুষ মানেই ব্যর্থ, ক্লান্ত, অবহেলিত জীব। আর সে এক পাপেট মাস্টার, যে সকল কষ্টের মানুষের দেহকে মুক্ত করে একটি পুতুল বানিয়ে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমাদের সময় খুব কম। ওর পরবর্তী পুতুল হয়তো
তৈরি হচ্ছে ঠিক এখনই, আর আমরা যদি তা থামাতে না পারি তাহলে হয়তো পরের বার সেই বাক্সে কেউ থাকবে, জীবন্ত না মৃত তা নিশ্চিত নয়। রাত তখন প্রায় 12:30। দিশার চারপাশে সব ক্যামেরা, বাগিং ডিভাইস, টেক টিমের লাইভ মনিটরিং, সব কিছু প্রস্তুত। কিন্তু এত কিছুর পরও অনির্বাণের মনটা শান্ত নয়। বারবার তার মনে হচ্ছিল কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। হয়তো পেছনে কোথাও কোনো সূত্র আছে যা তার চোখ এড়িয়ে গেছে, কিংবা খুনি ইচ্ছাকৃতভাবে কিছু লুকিয়ে রেখেছে যা এখনো ধরা পড়েনি। অনির্বাণ আবার বসেন সেই আগের কেস ফাইলগুলো নিয়ে। 2016 সালের একটি কেস, যেখানে পরপর 3জন বৃদ্ধা রহস্যজনকভাবে খুন হন। প্রত্যেকের পাশে রাখা ছিল একটি কাঠের তৈরি হাতের পুতুল, অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা। সেই কেসে কোনো ক্লু মেলেনি। একটি নাম তখন উঠেছিল সন্দেহভাজন হিসেবে, সোহম ঘোষ, একজন স্নায়ুরোগে আক্রান্ত যুবক যার বাবা মা আত্মহত্যা করেছিলেন এবং যাকে পরে একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা পর্ব শেষ হওয়ার পর সে উধাও হয়ে যায়। নাম বদল, পরিচয় বদল। সেই ফাইলটি আবার খুলতেই অনির্বাণের চোখ আটকে যায় এক জায়গায়, সোহমের আঁকা এক পেইন্টিং। সেখানে এক অন্ধকার ঘরে বহু পুতুল ঝুলে আছে তার চারপাশে। দেয়ালে লেখা, পুতুলেরা কথা বলে না, শুধু চেয়ে থাকে, আমি ওদের কথা শুনি। অনির্বাণ তখন রজতকে ডাকলেন। সেই সোহম ঘোষকে নিয়ে সব ফাইল আবার ট্রেস করো, আর ক্রাফট স্টোর, অনলাইন পুতুল কারভার, ওয়ে টু স্কাল্পচার কোর্স, এমন কেউ আছে কি না যাদের সাথে তার নাম মেলে। রজত বলল, স্যার, এই নামে সরাসরি কিছু নেই, কিন্তু একটি নাম পাওয়া যাচ্ছে, সৌরভ দে, যিনি একটি অনলাইন হ্যান্ডক্রাফট স্টোর চালান, silentwoodenTales.com নামে, যেখান থেকে বিভিন্ন হাতে তৈরি পুতুল বিক্রি হয়। তার এক ক্লায়েন্ট রিভিউতে লেখে, হিজ ডলস ডোন্ট ফিল মেড, দে ফিল রিমেম্বার্ড। এই লাইনটা শুনেই অনির্বাণ থমকে গেলেন। দে ফিল রিমেম্বার্ড, এটা সেই ভাষা যা একজন সৃজনশীল মানসিক বিকারগ্রস্ত মানুষই ব্যবহার করতে পারে। অন্যদিকে ঠিক সেই সময় দিশার ইনবক্সে আসে আরও একটি অডিও মেইল, সাবজেক্ট দ্য নেক্সট রুম। এইবার অডিও শুরুতে কোনো ভয়েস নেই, শুধু এক অদ্ভুত শব্দ, কোনো কাঠের কিছু ঠকঠক করে বেজে চলেছে। তারপর ধীরে ধীরে কণ্ঠটা বলে, তুমি জানো কিভাবে নিঃশব্দে কাঁদতে হয় দিশা? তুমি পারবে ওদের বাঁচাতে। আমার ঘরে এখনো 3টি খালি চেয়ার আছে, একজন বাবা, একজন শিক্ষক, আর একজন তুমি। অনির্বাণ সেটি শুনেই বললেন, এইবার সে প্ল্যান করছে আরও 3টে খুন। এই 3জনের রোল সে পূরণ করতে চায় তার পুতুল ঘরে, হয়তো ওর নিজের জীবনের শূন্যতা পূরণ করতেই। রজত তৎক্ষণাৎ সরকারি তথ্য ভাণ্ডার থেকে খুঁজে বের করে সোহম ঘোষের বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা ছিলেন গৃহবধূ, এবং বাবা আত্মহত্যার আগে একটি চিঠি লিখেছিলেন, যেখানে লেখা ছিল, আমি তাকে মানুষ করতে পারিনি, এখন আমি নিজেকেই মুছে ফেলছি। এই সব কোল্ড, বিকৃত, ব্যথা জড়ানো তথ্য জুড়ে অনির্বাণ বুঝতে পারেন খুনি নিজের ভেতরের অপূর্ণতাগুলোকে পূর্ণ করার জন্য নিজের মতন একটি নতুন পরিবার গড়ে তুলছে পুতুল দিয়ে। তার বাবা মা, তার প্রিয় শিক্ষক, যারা তার জীবন থেকে চলে গেছেন বা তাকে প্রত্যাখ্যান করেছেন, তাদের প্রতিরূপ তৈরি করেই সে এক ডল হাউস ফ্যামিলি বানাচ্ছে। ঠিক তখনই দিশার মোবাইলে আসে একটি নোটিফিকেশন, একটি অজানা নাম্বার থেকে ভিডিও কল।
সমস্ত টিম প্রস্তুত ছিল। লাইভ স্ক্রিনিং শুরু হয়। ভিডিওতে দেখা যায় একটি ঘর, এক দেওয়ালে টাঙানো আছে 4টি পুতুল, 3টি খালি হুক। আবার সেই কণ্ঠ বলে, তুমি পারবে দিশা, তুমি ওদের মধ্যে আলো আনতে পারবে, আমাকে বোঝো, না হলে আমি আবার করব। এবার 3জন একসঙ্গে। অনির্বাণ চোয়াল শক্ত করে বললেন, এবার আর না, আমরা এই পাপেট মাস্টারকে থামাবো চিরতরে। দিশার মুখে কোনো শব্দ নেই, চোখ জোড়া স্থির হয়ে আছে স্ক্রিনের দিকে। ভিডিওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু শেষ দৃশ্যটা ওর মাথার মধ্যে গেঁথে গেছে। 4টি ঝুলন্ত পুতুল, একজন বৃদ্ধ পুরুষ, একজন মধ্যবয়সী মহিলা, একজন শিক্ষক সদৃশ্য এবং চতুর্থ হুকটা ফাঁকা, যেটা তার জন্য রাখা। ভিডিও কল শেষ হলেও খুনি জানে সে এখন দিশার মাথার ভিতর ঢুকে পড়েছে। অনির্বাণ সঙ্গে সঙ্গে সাইবার টিমকে নির্দেশ দিলেন ভিডিও কলের লোকেশন ট্রেস করতে, কিন্তু সিগন্যাল এসেছিল ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ব্যবহার করে, যার মাধ্যমে আসল লোকেশন লুকিয়ে ফেলা হয়েছিল। ঠিক তখনই অনির্বাণ লক্ষ্য করলেন ভিডিওর এক কোণে একটা আয়না। আয়নার রিফ্লেকশনে দেখা যাচ্ছে জানালার পাশে একটা পুরনো ধাঁচের লোহার গ্রিল, আর জানালার বাইরে কিছু ঝাউ গাছের মাথা। এই লোকেশনটা নির্দিষ্ট করো, অনির্বাণ বললেন। কলকাতা শহরের মধ্যে এমন লোহার গ্রিল আর ঝাউ গাছ একসাথে দেখা যায় মূলত কয়েকটা পুরনো হাসপাতাল কোয়ার্টার বা সরকারি আবাসনের পাশে। রজত তখনই 3টি সম্ভাব্য জায়গা বের করে ফেলে। বেহালার একটা পরিত্যক্ত নার্সিং হোস্টেল, নিউ আলিপুরের সরকারি গেস্ট হাউসের পুরনো ব্লক, আর বালিগঞ্জের একটা জরাজীর্ণ মানসিক পুনর্বাসন কেন্দ্র। সিদ্ধান্ত হয় প্রতিটি জায়গায় 2 জন করে অফিসার পাঠানো হবে এবং দিশা থেকে সব ধরনের ভিডিও ও ভয়েস কন্ট্যাক্ট বন্ধ রাখা হবে, যেন খুনি আর তার উপর মানসিক প্রভাব ফেলতে না পারে। ঠিক তখনই ঘটে আর একটা ঘটনা। নিউজ চ্যানেল সিটি টেলিভিশনে ব্রেকিং নিউজ চলে আসে। শহরের নামী এক প্রাইভেট স্কুলের শিক্ষক নিখোঁজ। শেষবার তিনি তার গৃহশিক্ষকতা শেষে বাড়ি ফেরার সময় দেখা গিয়েছিলেন। তার পরিবার জানায় কিছু অদ্ভুত ফোন আসছিল তার কাছে গত কয়েকদিন ধরে। অনির্বাণ জানতেন এই লোকটাই খুনির পরবর্তী পুতুল, এবং এই নিখোঁজের খবর মানেই খুনি আবার আঘাত করেছে, এইবার আর সময় নেই। রাত তখন 1:34। অনির্বাণ এক ঝাঁক অফিসার নিয়ে গেলেন বেহালার সেই নার্সিং হোস্টেলটিতে। সেটি বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছে, এখন কেবল ইঁদুর আর বাদুড়ের দখলে। তবে একেবারে পেছনের দিকে একটা ভাঙাচোরা রান্নাঘরের পাশে ছিল ছোট্ট একটি দরজা, জংদরা লোহার দরজা, যাতে বড় করে লাল রঙে আঁকা ছিল একটা চোখ উল্টোভাবে। এইটাই ওর ঘর, ও এখানে তার পুতুল ঘর বানিয়েছে। পুলিশ ঢোকে। প্রথম ঘরটা একেবারে অন্ধকার, বাতাসে গন্ধ, সরাত পচা কাঠ আর পুরনো নর্দমা। তারপরে একটা প্যাসেজ পেরিয়ে আসে সেই ঘর, খুনির পুতুল ঘর। ঘর জুড়ে কাঠের তৈরি পুতুল সাজানো, কারো চোখ কাঁচের, কারো দাঁত কাটা, কাঠের ছাদে বসানো, আবার কারো হাত একেবারে ঘড়ির কাঁটার মতো ঘুরছে। দেয়ালে ক্যালেন্ডার ঝোলানো, যার প্রতিটি তারিখে চিহ্ন দিয়ে লেখা হি রিমেম্বার্ড। ঘরের ঠিক মাঝখানে বসে আছে একজন হুডি পরে, তার হাতে একটা পুতুল, এতটাই নিখুঁত মনে হচ্ছে যেন জীবন্ত একজন মানুষ বসে আছে, এবং পুতুলটির মুখটা দিশার মতো। অনির্বাণ আস্তে করে পেছন থেকে ডাকলেন, সোহম। লোকটা তাকালো। তার চোখ দুটি শুকনো, ফাঁকা,
যেন কোনো আলো নেই। সে হেসে বলল, তুমি তো আসবেই অনির্বাণ, তুমিও তো পুতুল বানাও। রিপোর্ট পুতুল, সন্দেহ পুতুল, গোপন সত্য পুতুল, আমরা সবাই পুতুল, বুঝলে? এরপর ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। সোহম তার কোলে থাকা পুতুলে আগুন লাগিয়ে দেয়। চারপাশে ছড়িয়ে যায় ধোঁয়া। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। তার আগেই অনির্বাণ ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলে। সোহমের চোখ তখন কাঁদছে, কিন্তু গলায় গুনগুন করে বলতে থাকে, তারা আমার কাছে আসেনি, তাই আমি ওদের তৈরি করলাম। সোহমকে গ্রেপ্তার করা হলো, তবে সেটা কোনো রুদ্ধশ্বাস অ্যাকশন নয়, বরং এক গভীর ভারী নীরবতার মধ্য দিয়ে। তাকে যখন হাতকড়া পরানো হচ্ছিল, তখনও সে হাসছিল। সেই হাসি যেন কোনো শিশুর খেলনা হারানোর বেদনার মতো। পুতুল ঘরটা এখন খালি, শুধু সেই কাঠের পুতুলগুলো মুখ ফিরিয়েছে দেওয়ালের দিকে, যেন তারা নিজেদের অপরাধ থেকে মুখ লুকোচ্ছে। অনির্বাণ আর দিশা দুজনে দাঁড়িয়েছিল ঘরের এক কোণে। দেয়ালের একটা পুরনো ছবি দেখে অনির্বাণ থমকে দাঁড়ালেন। ছবিটিতে 4 জন শিশুর মুখ, সোহম সহ আরও 3 জন। স্কুলের ছাত্রাবস্থার ছবি। ক্যাপশনে লেখা, হামি 4 টুগেদার ফরএভার। এরা কারা? দিশা জিজ্ঞাসা করল। তাদের নাম পাওয়া গেছে পুরনো রেকর্ড থেকে, অনির্বাণ উত্তর দিলেন। একটা স্কুলের 4 জন বন্ধু। একটা ভয়াবহ দুর্ঘটনায় 3 জন মারা যায়, শুধু সোহম বেঁচে যায়। তারপর থেকেই ওর মধ্যে পরিবর্তন আসে। ও বিশ্বাস করত তারা ওকে ছেড়ে চলে গেছে, তাই ওর মনে হয় জীবনের সব সম্পর্ক মিথ্যে, সব মানুষ অবিশ্বস্ত। তখন থেকে শুরু করে পুতুল তৈরি, যারা কখনো ওকে ছেড়ে যাবে না। দিশার কণ্ঠে বিষণ্ণতা। আর খুন? প্রথম পুতুলটা ছিল তার স্কুল টিচারের, অনির্বাণ বললেন, যিনি সেই ট্রিপে বাচ্চাদের সঙ্গে ছিলেন এবং তার গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছিল বলে সোহম বিশ্বাস করত। এরপর ধীরে ধীরে সে শুরু করেছিল দুষ্টু মানুষদের পুতুল বানাতে, যারা তার মতে জীবনে অন্যদের কষ্ট দেয়। কিন্তু শেষ দিকে ওর মাপকাঠি অস্পষ্ট হয়ে পড়েছিল। যে কোনো মানুষই তার মনে হতো অবিশ্বস্ত। ঘর থেকে বেরিয়ে আসার সময় পেছনে তাকিয়ে দিশা দেখল একটি ছোট্ট কাঁচের আলমারি, যেখানে সাজানো ছিল সাদা কাগজে মোড়া পুতুল। একটা ছোট পুতুল, যেটা দেখতে অবিকল তার মতো। সেই মুহূর্তে ওর শরীর ঠান্ডা হয়ে গেল। সোহম তাকে ফোন করেনি হঠাৎ করে। বহুদিন ধরেই সে পর্যবেক্ষণ করছিল দিশাকে, তার কাজ, তার চলাফেরা, তার কথাবার্তা, সবই হয়তো গোপনে রেকর্ড করা হচ্ছিল। অনির্বাণ সেটা বুঝে বললেন, তোমাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল কারণ তুমি তদন্তে ছিলে এবং তুমি একা থাকো। তোমার উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল ও। শেষ পুতুল হওয়ার আগে ভয় দেখিয়ে পুতুল ঘরটা সম্পূর্ণ করত। সোহমকে আদালতে তোলা হলো। তার বিরুদ্ধে 15টি খুনের প্রমাণ এবং অসংখ্য মানসিক নির্যাতনের অভিযোগ গৃহীত হয়। কিন্তু সোহমের আইনজীবী দাবি করেন সে মানসিকভাবে ভারসাম্যহীন। তদন্তের গভীরে গিয়ে বোঝা যায় সোহম একাধিকবার মানসিক চিকিৎসার আওতায় এসেছিল, কিন্তু পরিবার বা সমাজ তাকে যথাযথভাবে সাহায্য করেনি। সমাজ যখন একা ফেলে দেয় কাউকে, অনির্বাণ বলেন, তখন অনেক সময় সে নিজের জন্য এক নতুন পৃথিবী বানিয়ে নেয় এবং সেই পৃথিবীতে সে একমাত্র ঈশ্বর। সোহমকে পাঠানো হয় এক বিশেষ নিরাপত্তাযুক্ত মানসিক পুনর্বাসন কেন্দ্রে, কিন্তু তার পুতুল ঘর, সেটা পুলিশি হেফাজতে রাখা হয়, কারণ সেটাই ছিল তার অপরাধের চাবিকাঠি। 5 মাস পর দিশা তার ডেস্কে বসে
একটি নতুন কেসে কাজ করছে। কফির কাপের পাশে রাখা একটি খাম, উপরে কিছু লেখা নেই, ভেতরে খোলা চিঠি। তুমি এখন আমার পুতুল ঘরে নেই, কিন্তু কেউ একজন বানাচ্ছে সেটা। যদি ভুলে যাও, পুতুলেরা মনে করাবে। ঘাড় ঘুরিয়ে দিশা তাকালো অফিসের কোণে রাখা ছোট্ট পুতুলটার দিকে। সেটা এখনো তার ডেস্কে। কেউ সেটা কখন রেখে গেছে তার কোনো ব্যাখ্যা নেই। রাত তখন প্রায় 3টে। গোটা শহর নিঝুম, শুধু মাঝে মাঝে দূর থেকে কুকুরের ডাক ভেসে আসে। তিশা ঘুমোতে পারছিল না। ডেস্কে রাখা সেই পুতুলটা যেন তার দিকে তাকিয়ে আছে। চোখ নেই, মুখ নেই, কিন্তু এক অদ্ভুত চাপা উপহাস যেন লুকিয়ে আছে সেই ফাঁকা মুখে। চিঠিটা সে বারবার পড়ে দেখেছে। শব্দগুলো জলজল করে মগজে গেঁথে গেছে। কে পাঠালো? কিভাবে? সোহম তো বন্দি। তাহলে কে তাকে অনুসরণ করছে? তখনই দরজার নিচ দিয়ে বেরিয়ে এলো আর একটা খাম। দিশার হৃৎস্পন্দন থেমে গেল এক মুহূর্তের জন্য। সে ধীরে ধীরে এগিয়ে গেল, ঝুঁকে খামটা তুলল। ভেতরে ছিল একটা ছবি, একটা পুতুল ঘরের ভেতরের অংশ। আলমারিতে কিছু নতুন পুতুল, একটা দেখতে অনির্বাণের মতো, আরেকটা নিজের মতো। ছবির পিছনে লেখা, পুতুল ঘর কখনো ফাঁকা হয় না। পুরনো খেলোয়াড় চলে গেলেও নতুনরা আসে। পরদিন সকালে দিশা ও অনির্বাণ গিয়ে পৌঁছলো সেই পুরনো মানসিক পুনর্বাসন কেন্দ্রে, যেখানে সোহমকে রাখা হয়েছিল। কিন্তু অবাক হয়ে তারা জানতে পারল 3 দিন আগেই সোহম আত্মহত্যা করেছে। অন্তত সেটাই বলছে কর্তৃপক্ষ। অনির্বাণ সন্দেহ প্রকাশ করলেন, কারণ মৃত্যুর সিসিটিভি ফুটেজ ছিল রহস্যজনকভাবে মুছে দেওয়া, আর হাসপাতালের একজন ওয়ার্ড বয় নিখোঁজ। তদন্ত শুরু হলো আবার, কিন্তু এবার সেটা আরও অন্ধকারে গড়াতে থাকলো। শহরের বিভিন্ন জায়গায় অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। মানুষ নিখোঁজ হচ্ছে, তাদের ঘরে পাওয়া যাচ্ছে ছোট ছোট পুতুল, এবং প্রতিটির গায়ে একটাই বার্তা, তুমি আমার। দিশা বুঝতে পারল পুতুল ঘর কেবল সোহমের সৃষ্টি ছিল না, বরং হয়তো সে ছিল একটা বড় পরিকল্পনার অংশ। কিংবা হয়তো পুতুল ঘরই সোহমকে বেছে নিয়েছিল। কারা নিয়ন্ত্রণ করছে এই খেলা? কোথা থেকে শুরু হয়েছিল এই বিকৃত আনন্দ? কাদের জন্য তৈরি হচ্ছে এই নীরব ঘর? একদিন অফিসে ঢুকে অনির্বাণ তার ডেস্কে পেলেন একটা ছোট কাঠের বাক্স। খোলার পর ভিতরে পাওয়া গেল একটা পুতুল। এইবার সেটার পরনে ছিল পুলিশ ইউনিফর্ম এবং হাতে ছোট নোটপ্যাড। পুতুলের মাথার নিচে লেখা, তুমি সত্যি ভালো খেলেছিলে, কিন্তু এবার তোমার পালা। সে রাতে অনির্বাণের খোঁজ পাওয়া যায়নি। ফোন বন্ধ, বাড়ি ফাঁকা, কোনো সিসিটিভি ফুটেজ নেই। অথচ তার ডেস্কে সেই পুতুলটা এখনো বসে নিঃশব্দে অপেক্ষা করে, যেন নতুন কারো জন্য বার্তা নিয়ে। দিশা জানে খেলা শেষ হয়নি, এটা সবে শুরু। পুতুল ঘর বেঁচে আছে, তার দেওয়ালের ভিতর কারা আছে কেউ জানে না। আর সে জানে একদিন হয়তো তার মুখেও জড়ানো থাকবে কাঠের মুখোশ, আর শরীরে তার নিজের জামা, আর কারো ডেস্কে থাকবে ছোট্ট খাম, শুধু লেখা থাকবে, তুমি পরের জন। একটা পুতুল ঘর যেখানে পুতুলরা মানুষ আর মানুষরা হয়ে ওঠে খেলনা। আপনি হয়তো ভাবছেন গল্পটা এখানেই শেষ, কিন্তু যারা জানে তারা জানে সত্যিকারের পুতুল ঘর কখনো খালি হয় না। আজ যার পালা শেষ, কাল তার জায়গা নেয় আরেকজন। আপনি কি খেয়াল করেছেন আপনার ঘরেও একটা পুতুল তাকিয়ে আছে? না না, ভয় পাবেন না। হয়তো সেটা শুধু একটা খেলনা, অথবা
আপনি পরের জন। এই ছিল আজকের হোক গল্প, যেখানে গল্প বলে না, গল্প জ্যান্ত হয়ে ওঠে। কমেন্টে জানান কেমন লাগলো খুনির পুতুল ঘর। আর যদি গল্প ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন হোক গল্প ইউটিউব চ্যানেলটিকে। নতুন নতুন অন্ধকার গল্পের খোঁজে আবারও আসছি আমরা। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, আর চোখ রাখুন আপনার পিছনে কেউ তাকিয়ে আছে কিনা। শোনো গল্প, হারিয়ে যাও শব্দে।